ঠিক আছে। Assalamu alaikum, dear students. Welcome to my online class. I hope you are well. I'm also well, alhamdulillah. In my last class, I have given you a primary conception about voice change. Today, I will make the topics clear by giving example and structure. তো শিক্ষার্থীরা, গত ক্লাসে আমি ভয়েস চেঞ্জ সম্পর্কে তোমাদের প্রাথমিক ধারণা দিয়েছিলাম। আজকে ভয়েস চেঞ্জের স্ট্রাকচার এবং উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করব। চলো শুরু করা যাক। তো ভয়েস চেঞ্জ শুরু করার আগে আমরা পার্সন সম্পর্কে একটু জেনে নিই। লেট আস নো অ্যাবাউট পার্সন। ভয়েস চেঞ্জে পার্সনের চেঞ্জ আমাদের লাগবে, তাই আমরা পার্সন সম্পর্কে ধারণা দিয়েছি বোর্ডের মধ্যে। সাবজেক্ট এবং অবজেক্ট, ভয়েস চেঞ্জে দেখা যায় সাবজেক্ট ফ্রম অবজেক্ট হয়, অবজেক্ট ফ্রম সাবজেক্ট হয়। সেই জন্য আমরা সাবজেক্ট এবং অবজেক্ট ফ্রমের চেঞ্জ এটার বিষয়টা আমরা বোর্ডে লিখেছি। সে ফর এক্সাম্পল, সাবজেক্ট যদি আই থাকে অবজেক্ট হবে মি, অবজেক্ট মি হলে সাবজেক্ট হবে আই। সাবজেক্ট উই থাকলে অবজেক্ট হবে আস, আসের সাবজেক্ট হবে উই। ইউর সাবজেক্ট ফ্রম ইউ, ইউর অবজেক্ট ফ্রম ইউই হবে। হি অথবা কোনো ছেলের নাম, সে ফর এক্সাম্পল হি অথবা রহিম, হি এর অবজেক্ট হবে হিম। আর কোনো নাম থাকলে নামের অবজেক্ট ওই নামই হবে ছেলের ক্ষেত্রে, যেমন রহিম আছে এখানে রহিম হবে। যদি এখানে করিম থাকতো তাহলে আমাদের অবজেক্ট ফ্রম করিম হতো। অর্থাৎ পৃথিবীর যে কোনো ছেলের নাম যে অবস্থায় থাকে অবজেক্টটা ওই নামটাই হবে। মেয়ের ক্ষেত্রে যদি সি থাকে তাহলে সি এর অবজেক্ট হবে হার। আর যদি সি অথবা কোনো মেয়ের নাম থাকে, সে ফর রিনা বা সালমা, এরকম যে কোনো মেয়ের নাম থাকলে ওই নামটাই হবে রিনা অথবা সালমা। হ্যাঁ, যে নামটা ওই নামের মেয়েদের নামের ক্ষেত্রে ওই অবজেক্ট ফর্ম ওই নামটাই হবে। তারপর দের সাবজেক্ট, দে হচ্ছে সাবজেক্ট ফর্ম, এটার অবজেক্ট ফর্ম হচ্ছে দেম, আর দেমের সাবজেক্ট ফর্ম হচ্ছে দে। ওকে, তাহলে আমাদের এই পার্সনের চেঞ্জটা আমাদের লাগবে, সেই জন্য আমরা বোর্ডে আগে লিখে রেখেছি, তোমরা এটা লিখে রাখবা এবং মুখস্থ করো। ভয়েস চেঞ্জ করার সময় পার্সনের পাশাপাশি তোমার অক্সিলিয়ারি ভার্বের ব্যবহার লাগবে। গত ক্লাসে এটা নিয়ে আমি আলোচনা করেছিলাম। তো আজকে আমরা শর্ট লিখে তারপর মূল আলোচনায় চলে যাব। সে ফর এক্সাম্পল, আমরা প্রেজেন্ট সিম্পল যদি বলি, প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট সিম্পলে অক্সিলিয়ারি ভার্ব হবে এম, ইজ অথবা আর। আর পাস্ট সিম্পল, প্রেজেন্ট সিম্পল কিভাবে বুঝবো? যদি ভার্বের ওয়ান থাকে, ভার্বের সাথে এস অথবা ইএস থাকে, তাহলে আমরা বুঝবো এটা প্রেজেন্ট সিম্পল। আচ্ছা, তারপর পাস্ট সিম্পল, পাস্ট সিম্পল অথবা পাস্ট ইনডিফিনিট টেন্স, এটা ভার্বের টু ফর্ম। ভার্বের টু ফর্ম যদি থাকে তখন সাহায্যকারী ভার্ব হবে ওয়াজ অথবা ওয়্যার। ওকে, তারপর হচ্ছে ফিউচার সিম্পল, ফিউচার সিম্পল অর্থাৎ ফিউচার সিম্পলে শ্যাল অথবা উইল, উইলের পরে ভার্বের ওয়ান, এই ফরম্যাটে থাকলে শ্যাল অথবা উইলের পরে যদি ভার্বের ওয়ান থাকে তাহলে ফিউচার সিম্পল। সেক্ষেত্রে সাহায্যকারী ভার্ব হবে শ্যাল বি অথবা উইল বি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তিনটা সিম্পল টেন্স লিখলাম: প্রেজেন্ট সিম্পল টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট সিম্পল টেন্স অথবা পাস্ট ইনডিফিনিট টেন্স, ফিউচার সিম্পল টেন্স অথবা ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট সিম্পলে সাহায্যকারী ভার্ব হবে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে অ্যামিজার, আর পাস্ট সিম্পল যদি ভার্বের টু থাকে সেক্ষেত্রে হবে ওয়াজ অথবা ওয়্যার। তারপর ফিউচার সিম্পলে শ্যাল অথবা উইলের পরে ভার্ব ওয়ান থাকলে শ্যাল বি অথবা উইল বি হবে। আরেকটা আছে মডেল ভার্ব। যদি মডেল ভার্ব থাকে, মডেল ভার্বগুলো কি কি তোমরা জানো? মডেল ভার্ব হচ্ছে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, এইগুলো হচ্ছে মডেল ভার্ব। হ্যাঁ, এই মডেল ভার্ব যদি থাকে তাহলে কি হবে? মডেল ভার্ব থাকলে মডেল প্লাস বি হবে। সে ফর এক্সাম্পল, যদি ক্যান থাকে তাহলে হবে ক্যান বি, যদি থাকে কুড তাহলে হবে কুড বি, যদি থাকে উইল তাহলে হবে উইল বি, যদি থাকে উড
হ্যাঁ, যদি থাকে উড তাহলে মডেল ভার্ব উডের সাথে হবে উড বি। যদি শ্যাল থাকে তাহলে হবে শ্যাল ভি। যদি শুড থাকে তাহলে হবে শুড বি। যদি মে থাকে তাহলে হবে মে বি। আর মাইট থাকলে হবে মাইট বি। অর্থাৎ এই মডেল থাকলে মডেলের পরে বি হবে। তাহলে আমরা দেখে নিই আবার সাহায্যকারী ভার্বের ব্যবহারগুলো। প্রেজেন্ট সিম্পলে অ্যামিজার, পাস্টে ওয়াজ ওয়্যার, ফিউচারে শ্যাল বি উইল বি, আর মডেল থাকলে মডেল প্লাস বি। তারপরে এবার আমরা একটা উদাহরণের স্ট্রাকচারটা দিই, নিয়মটা দেখি। আচ্ছা, অবজেক্টের সাবজেক্ট ফর্ম, অবজেক্ট এর সাবজেক্ট। আমরা প্রথমে অবজেক্টের সাবজেক্ট ফর্ম লিখবো, তারপর লিখবো যে টেন্স, টেন্স ও পার্সন, টেন্স ও পার্সন অনুযায়ী সাহায্যকারী ভার্ব, সাহায্যকারী ভার্ব। তারপর হচ্ছে বি3 প্লাস বাই প্লাস সাবজেক্ট এর অবজেক্ট প্লাস এক্সটেনশন যদি থাকে। আচ্ছা, আমরা নিয়মটা মুখস্থ করবো। প্রিয় শিক্ষার্থী, মাই ডিয়ার লার্নার্স, প্লিজ রিড উইথ মি, আমার সাথে পড়ো। অবজেক্টের সাবজেক্ট, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় অবজেক্টটা সাবজেক্ট হবে, অর্থাৎ এই অবজেক্ট ফর্ম সাবজেক্ট হবে। তারপরে টেন্স ও পার্সন অনুযায়ী সাহায্যকারী ভার্ব, টেন্স ও পার্সন অনুযায়ী সাহায্যকারী ভার্ব, অর্থাৎ এই যে এই সাহায্যকারী ভার্বগুলো টেন্স ও পার্সন অনুযায়ী ব্যবহৃত হবে। তারপরে ভার্বের বি3 ফর্ম লাগবে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর লাগবে বাই, দেন সাবজেক্টের অবজেক্ট ফর্ম, নেক্সট এক্সটেনশন যদি থাকে তাহলে হবে। আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করতে চাই। সে ফর এক্সাম্পল, যদি থাকে অ্যাক্টিভে, মনে করো অ্যাক্টিভে আছে he finishes his duties in time। মনে করো আমরা একটা বাক্য লিখলাম, অ্যাক্টিভ বাক্য এরকম। আচ্ছা, বাক্যটা কি লিখলাম? হি ফিনিশেস হিজ ডিউটিস ইন টাইম। এটা অবশ্যই একটি প্রেজেন্ট সিম্পল টেন্স, কারণ তোমরা দেখো ভার্ব ওয়ান এর সাথে এস অথবা ইএস আছে। এই যে এটা হচ্ছে ভার্ব ওয়ান, ভার্ব ওয়ান, এখানে দেখা যায় ইএস ব্যবহার হচ্ছে, ইএস ইএস ব্যবহার হওয়ার কারণে এটা অবশ্যই ভার্বের ওয়ান এর সাথে এস অথবা ইএস, তাহলে প্রেজেন্ট সিম্পল টেন্স, তাহলে এটা বোঝা যায় প্রেজেন্ট সিম্পল টেন্স একটি বাক্য। আচ্ছা, হি হচ্ছে সাবজেক্ট, হি ফ্রম সাবজেক্ট। আচ্ছা, সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব, হি ফিনিশেস, সে শেষ করে। আমরা যদি ফিনিশকে প্রশ্ন করি, সে শেষ করে, কি শেষ করে? ভার্বকে যদি আমরা কি দ্বারা প্রশ্ন করি, ভার্বকে যদি আমরা কি দ্বারা প্রশ্ন করি তাহলে অবজেক্ট পাওয়া যায়। কি এর উত্তর যেটা, সেটা হচ্ছে অবজেক্ট। হি ফিনিশেস, সে শেষ করে, কি শেষ করে? তাহলে হিজ ডিউটিস, সে তার কর্তব্য বা সে তার কাজ শেষ করে। কি শেষ করে? তার দায়িত্ব সমূহ বা কাজ শেষ করে। তাহলে এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম, অবজেক্ট পেলাম। এখন অবজেক্টের পরে যে ইন টাইম, এটা হচ্ছে এক্সটেনশন। এটা কি? এক্সটেনশন মানে বাড়তি অংশ। আচ্ছা, তাহলে আমরা এই বাক্যটাকে যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি, হাউ উই ক্যান মেক ইট ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ। ওকে, কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবো, আমরা এই নিয়মটা ফলো করে বা অনুসরণ করে আমরা এটা সমাধান করবো। তা আমরা প্রথমেই বলেছি অবজেক্টের সাবজেক্ট, তাহলে এটা হচ্ছে অবজেক্ট ফ্রম হিজ ডিউটিস, তাহলে হিজ ডিউটিস হচ্ছে অবজেক্ট ফ্রম। আচ্ছা, তাহলে আমরা দেখো অবজেক্টের সাবজেক্ট, তাহলে হিজ ডিউটিস অবজেক্ট, এটা হয়ে যাবে সাবজেক্ট। তাহলে আমরা শুরুতে লিখবো হিজ ডিউটিস। আচ্ছা, তারপরে বলেছিলাম টেন্স ও পার্সন অনুযায়ী, টেন্স ও পার্সন অনুযায়ী সাহায্যকারী ভার্ব, টেন্স ও পার্সন অনুযায়ী সাহায্যকারী ভার্ব। তাহলে এখানে যেহেতু প্রেজেন্ট টেন্স বি1 আছে, যে ভার্বের সাথে এস বিএস, এখানে হবে এম, ইজ অথবা আর। এখন দেখো হিজ ডিউটিস, অনেকগুলো কাজ, তাহলে এম তো হবেই না, এম তো আয়ের সাথে হয়, আর অনেকগুলো কাজ প্লুরাল ফর্ম, সেই জন্য ইজও হবে না, তাহলে এখানে হবে আর। এখানে কি হবে? আর। তাহলে আমরা এই যে এখানে লিখবো আর। আচ্ছা, হিজ ডিউটিস আর। তারপরে লিখলাম যে ভার্বের বি3 ফর্ম, কি লাগবে? ভার্বের বি3 ফর্ম। তাহলে ফিনিশ, ভার্বের বি3 ফর্ম হচ্ছে ফিনিশড।
FINISHED, ফিনিশড। ওকে, তাহলে হিজ ডিউটিস, তারপরে সাহায্যকারী ভার্ব, তারপর হচ্ছে আর, তারপর হচ্ছে B3 হচ্ছে ফিনিশড, তারপর হচ্ছে বাই, তারপর দেন সাবজেক্টের অবজেক্ট। তাহলে সাবজেক্ট হচ্ছে হি, দেখো তোমরা যে হি সাবজেক্ট ফ্রম, তা হি হচ্ছে সাবজেক্ট, এর অবজেক্ট হচ্ছে হিম। তাহলে এখানে হি হচ্ছে সাবজেক্ট ফ্রম, এর অবজেক্ট হচ্ছে হিম। তাহলে এখানে আমাদের হিম লাগবে, যেহেতু আমরা বলছিলাম সাবজেক্টের অবজেক্ট ফ্রম বাই হিম, হি থেকে এই হিমটা নিয়ে আসলাম। আচ্ছা, এরপরে কি বলছি, এক্সটেনশন যদি থাকে, তাহলে এক্সটেনশন অবশ্যই আছে ইন টাইম, তাহলে এটা আমরা লাস্টে লিখে দেব ইন টাইম। আচ্ছা দেখো, তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা একটু এই বিষয়টা একটু রিভাইজ দিই। আচ্ছা, তাহলে হি ফিনিশেস হিজ ডিউটিস ইন টাইম, সে সময় মতো তার কাজ শেষ করে। তাহলে হবে হিজ ডিউটিস আর ফিনিশড বাই হিম ইন টাইম। তাহলে অবজেক্টের সাবজেক্ট, যে হিজ ডিউটিস অবজেক্টের সাবজেক্ট, টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব ব্যবহৃত হয়েছে, ভার্বের B3 ফর্ম ব্যবহৃত হয়েছে, বাই ব্যবহৃত হয়েছে, সাবজেক্টের অবজেক্ট ফ্রম, যে হিয়ার অবজেক্ট ফ্রম হিম ব্যবহৃত হয়েছে, তারপরে এক্সটেনশন যেহেতু আছে ইন টাইম ব্যবহৃত হয়েছে। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্সের একটি এক্সাম্পল। আমার মনে হয় যে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো এই উদাহরণের মাধ্যমে প্রেজেন্ট সিম্পল টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়মটি বুঝতে পেরেছো। If you practice that kind of sentence, I hope that it will be more clear to you. আমরা তারপর পাস্ট সিম্পল টেন্সে একটি উদাহরণ দেব, তাহলে হয়তোবা এই স্ট্রাকচারটা ক্লিয়ার হবে। যদি আমরা এই টেন্সের একটি স্ট্রাকচার লিখি, মনে করে বাক্যটা এই ধরনের, রূপলাল wanted a peaceful life. রূপলাল ওয়ান্টেড, রূপলাল চেয়েছিল, কি চেয়েছিল, এ পিসফুল লাইফ, একটা শান্তিময় জীবন। আচ্ছা, তাহলে এই রূপলাল হচ্ছে সাবজেক্ট, এবার সাবজেক্টকে রূপলাল। এখন দেখো ওয়ান্টেড, আচ্ছা এখানে এই যে V2 পাস্ট সিম্পল টেন্স, V2 আছে, এটা V2, তার মানে হচ্ছে এটা পাস্ট টেন্স। হ্যাঁ, যেহেতু V2 আছে, যে ওয়ান্টেড V2, তাহলে এখানে সাহায্যকারী ভাব আমরা ওয়াজ অথবা ওয়্যার নিয়ে কাজ করব। আচ্ছা, চেয়েছিল, আমরা আগে বলেছিলাম ভার্বকে যদি কি দ্বারা প্রশ্ন করা হয় বা কাকে দ্বারা প্রশ্ন করা হয় তাহলে অবজেক্ট পাওয়া যায়। রূপলাল চেয়েছিল, রূপলাল কি চেয়েছিল, তাহলে এটার উত্তর হবে এ পিসফুল লাইফ। রূপলাল একটি শান্তিময়, একটা সুখী জীবন চেয়েছিল। রূপলাল কি চেয়েছিল, একটি সুখী বা শান্তিময় জীবন। তাহলে পুরোটা হচ্ছে অবজেক্ট, কি এর উত্তর যতটুকু এই পুরোটাই অবজেক্ট, তাহলে এটা হচ্ছে এখানে অবজেক্ট। সাবজেক্ট ভার্ব টু অবজেক্ট আমরা দেখলাম। এখন এটাকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে করব, ওই নিয়মটা ফলো করো, জাস্ট ফলো দ্য রুল। অবজেক্টের সাবজেক্ট, অবজেক্টকে এ পিসফুল লাইফ, তাহলে অবজেক্টের সাবজেক্ট হবে এ পিসফুল লাইফ, আছে অবজেক্ট, এর হয়ে যাবে সাবজেক্ট, এ পিসফুল লাইফ হবে সাবজেক্ট, এ পিসফুল লাইফ। ওকে, তারপর যেটা হলো যে টেন্স ও পার্সন অনুযায়ী সাহায্যকারী ভার্ব। তাহলে এখানে যেহেতু V2 আছে, আমরা বলেছিলাম V2 থাকলে ওয়াজ অথবা ওয়্যার হবে, তাহলে এ পিসফুল লাইফ একটি শান্তিময় জীবন সিঙ্গুলার ফর্ম, তাহলে এখানে হবে ওয়াজ। তাহলে আমরা এই ওয়াজ অথবা ওয়্যার থেকে আমরা ওয়াজ নিয়ে আসবো, ওয়াজ। আচ্ছা, তারপর লিখলাম যে B3, তা ওয়ান্টেড এর B3 ফ্রম ওয়ান্টেড, এটা ওয়ান্টেডই হবে, B3 ফ্রম ওয়ান্টেড। আচ্ছা, তারপর বলেছে ভাই, দেন সাবজেক্ট এর অবজেক্ট, তাহলে রূপলাল হচ্ছে সাবজেক্ট, রূপলালের অবজেক্ট ফর্ম হচ্ছে রূপলাল। যেমন রহিম হচ্ছে সাবজেক্ট, রহিমের অবজেক্ট হচ্ছে রহিম, তাহলে এখানে আছে রূপলাল, রূপলালের অবজেক্ট হবে রূপলাল, তাহলে এখানে রূপলাল সাবজেক্ট ফর্ম, তার অবজেক্ট হচ্ছে রূপলাল। তাহলে আবার এই উদাহরণটা আবার ক্লিয়ার করে এক্সাম্পল স্ট্রাকচার ফলো করে,
Rupal wanted a peaceful life. A peaceful life was wanted by Rupal. ঠিক আছে, তাহলে আমাদের past simple tense এটাও ক্লিয়ার হলো। Then I want to write a sentence on future simple and I will make the sentence clear. এখন আমি একটি ফিউচার সিম্পল টেন্সের বাক্য লিখবো, তারপরে এই স্ট্রাকচার ফলো করে বাক্যটি সমাধান করো। তোমরা বাক্যগুলো নোট করে রাখবে এবং অবশ্যই বাসায় প্র্যাকটিস করো। যদি বাক্যটা সে ফর এক্সাম্পল আমি একটা বাক্য লিখলাম, দে উইল হেল্প মি, একটা ফিউচার টেন্সের বাক্য। দেখো শ্যাল অথবা উইলের পরে ভার্ব ওয়ান, শ্যাল অথবা উইলের পরে ভার্ব ওয়ান, তাহলে এটা হচ্ছে ফিউচার সিম্পল টেন্সের অ্যাক্টিভ বাক্য। এটাকে প্যাসিভ করার জন্য কি করতে হবে? তাহলে নিয়ম আগের মতোই, অবজেক্টের সাবজেক্ট ফ্রম, তাহলে দে হচ্ছে সাবজেক্ট ফ্রম আর মি হচ্ছে অবজেক্ট ফ্রম, তাহলে এটা হচ্ছে ভার্বের ফ্রম, ভার্ব এদিকে আছে। তাহলে আবার বলি যে অবজেক্টের সাবজেক্ট, মি হচ্ছে অবজেক্ট ফ্রম, মি এর সাবজেক্ট কি হবে? তাহলে আমরা দেখে নিই বোর্ড থেকে, মি হচ্ছে অবজেক্ট ফ্রম, তাহলে এই মি এর সাবজেক্ট ফর্ম হচ্ছে আই, মি এর সাবজেক্ট ফর্ম কি? আই। তাই মি সাবজেক্ট হবে আই, তাহলে এখানে মি হয়ে যাব, মি হয়ে এখানে আই হবে। ওকে, তাহলে লিখলাম অবজেক্টের সাবজেক্ট আই, টেন্স ও পার্সন অনুযায়ী সাহায্যকারী ভার্ব। যেহেতু এখানে শ্যাল অথবা উইলের পরে ভার্বের ওয়ান আছে, তাহলে শ্যাল বি অথবা উইল বি হবে। তাহলে আয়ের সাথে উইল বি দেওয়া যায়, শ্যাল বি দেওয়া যায়। মডার্ন ইংরেজিতে আয়ের সাথে উইল ব্যবহার চলে, আগে হয়তো বা শ্যাল ব্যবহার হতো, এখন শ্যাল এবং উইল দুইটাই ব্যবহৃত হয়। ইন মডার্ন ইংলিশ উই সি উইল ইজ ইউজড উইথ আই, মডার্ন ইংরেজিতে আয়ের সাথে উইল ব্যবহার হয়। তা আই উইল, তারপর হচ্ছে বি, শ্যাল বি অথবা উইল বি, আই উইল বি। তারপর হেল্প ভার্বের বি থ্রি ফর্ম হচ্ছে, যে বি থ্রি ফর্ম হচ্ছে হেল্পড। হ্যাঁ, আই উইল বি হেল্পড বাই সাবজেক্টের অবজেক্ট, তো দেয়ার অবজেক্ট, লুক হিয়ার অন দ্য বোর্ড, দে হচ্ছে সাবজেক্ট ফ্রম, দেয়ার অবজেক্ট হচ্ছে দেম, তো দেম হচ্ছে দেয়ার অবজেক্ট ফ্রম, যেহেতু এখানে দেয়ার সাবজেক্ট ফ্রম আছে তাহলে দেয়ার অবজেক্ট হবে দেম। They will help me, I will be helped by them। তাহলে ইতিমধ্যে আমি আচ্ছা, তাহলে প্রেজেন্ট সিম্পল টেন্সের উদাহরণ দিয়েছি, পাস্ট সিম্পল টেন্সের উদাহরণ দেওয়া হয়েছে ইতিমধ্যেই, ফিউচার সিম্পল টেন্সের উদাহরণ এটা। তারপর যদি মডেল ভার্ব থাকে, পরীক্ষা আমরা দেখি মডেল ভার্ব যুক্ত অ্যাক্টিভকে প্যাসিভ করার জন্য অনেক সময় বলা হয়, তাহলে এই বাক্যের একটা উদাহরণ দিই। You just follow the sentence and write the sentence in your exercise book and just start practicing, এবং বাসায় প্র্যাকটিস করা শুরু করো। We should respect our parents। আচ্ছা, দেখো শুড, এই যে শুড এটা মডেল ভার্ব, তাহলে এটা হচ্ছে মডেল ভার্ব যুক্ত অ্যাক্টিভ ফর্ম, এটাকে প্যাসিভ করতে হবে। উই হচ্ছে সাবজেক্ট ফ্রম, উই সাবজেক্ট, আওয়ার প্যারেন্টস অবজেক্ট। এই শুড মডেল ভার্ব আর রেসপেক্ট হচ্ছে ভার্ব, ভার্বের অবস্থান মাঝখানে। উই শুড রেসপেক্ট আওয়ার প্যারেন্টস, এই বাক্যটিকে যদি আমরা
অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি তাহলে কি করব? লেট আস ফলো দ্য স্ট্রাকচার। চলো আমরা স্ট্রাকচারটা ফলো করি। অবজেক্টের সাবজেক্ট ফর্ম, অবজেক্ট হচ্ছে আওয়ার প্যারেন্টস, তাহলে আওয়ার প্যারেন্টস অবজেক্ট সাবজেক্ট হিসেবে এটাই হবে আওয়ার প্যারেন্টস। আওয়ার প্যারেন্টস, দেন টেন্স ও পার্সন অনুযায়ী সাহায্যকারী ভাব, যেহেতু এখানে আছে সাহায্যকারী ভাব মডেল ভাব, এটা মডেল ভাব করছি আমরা, তাহলে মডেল ভাব যদি থাকে আমরা বলছি মডেলের পরে বি হবে, অর্থাৎ যেই মডেল ভাবটা আছে ওই মডেল ভাবটি ব্যবহৃত হবে এবং সাথে বি হবে। এখানে মডেল ভাব হচ্ছে শুড, তাহলে আমরা শুড মডেল ভাব লিখবো এবং মডেল ভাবের পরে বি ব্যবহৃত করবো, তাহলে আমরা লিখবো মডেল শুড দেন বি, শুড বি। এখানে যদি মডেল ক্যান থাকে তাহলে হবে ক্যান বি, যদি কুড থাকে তাহলে হবে কুড বি, যদি মডেল শ্যাল থাকে তাহলে হবে শ্যাল বি, যদি মডেল উইল থাকে তাহলে হবে উইল বি, মডেল যদি মে থাকে তাহলে হবে মে বি, মডেল যদি মাইট থাকে হবে মাইট বি। হ্যাঁ, যদি মডেল যদি থাকে অর্থাৎ যে কোনো মডেল ভাব থাকলে এটার সাথে বি ফর্ম বি ভাবটি ব্যবহৃত হবে। তাহলে আওয়ার প্যারেন্টস শুড বি ভার্বের বি থ্রি ফর্ম, রেসপেক্টেড বি থ্রি ফর্ম হচ্ছে রেসপেক্টেড। Our parents should be respected, তারপর হচ্ছে স্ট্রাকচারের বাই, সাবজেক্টের অবজেক্ট ফর্ম উই অবজেক্ট ফর্ম। দেখো তাহলে আমাদের এই পার্সনে চলে যায়, উই হচ্ছে সাবজেক্ট ফর্ম, উইর অবজেক্ট হচ্ছে আস, এই হচ্ছে উই সাবজেক্ট ফর্ম, উইর অবজেক্ট হচ্ছে আস। তাহলে উই থেকে আস, তাহলে আমরা এখানে লিখবো বাই আস। উই শুড রেসপেক্ট আওয়ার প্যারেন্টস, আমাদের উচিত আমাদের বাবা মাকে সম্মান করা। আওয়ার প্যারেন্টস, আমাদের বাবা মা শুড বি রেসপেক্টেড, তারা অবশ্যই সম্মানিত হবে বাই আস, আমাদের দ্বারা। তাহলে আমরা প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল, ফিউচার সিম্পল, মডেল ভার্ব, এই চারটি স্ট্রাকচারের অ্যাক্টিভ থেকে প্যাসিভের প্রত্যেকটি ফর্মেরই স্ট্রাকচার ধরে আমরা বাক্যগুলো করলাম। আশা করি তোমরা বাসায় যদি প্র্যাকটিস করো এই টপিকসগুলো বা এই টেন্সের বাক্যগুলো অবশ্যই করতে পারো। সেম স্ট্রাকচার ফলো করে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস বা প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট এই বাক্যগুলো করতে পারবা। শুধুই এখানে টেন্স ও পার্সোনাল সাহায্যকারী ভার্বের এই জায়গাটা একটু চেঞ্জ আসবে আর বাকি সবই ঠিক থাকবে। দেখি আমরা কন্টিনিউয়াস টেন্সের কিছু প্র্যাকটিস করাই তাহলে আর একটু ক্লিয়ার হবে। এখন আমরা কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট কন্টিনিউয়াস, এই স্যার কতক্ষণ আছে দেখেন তো। am being, is being, are being। past continuous আছে was being, were being। future continuous, future continuous shall be being, shall be being অথবা will be being। টাইম আছে কত? আচ্ছা, আচ্ছা তাহলে যদি আমরা বাক্য লিখি, সে ফর এক্সাম্পল উই আর
কাল্টিভেটিং flowers commercially. We are cultivating flowers commercially. তাহলে এখানে উই হচ্ছে সাবজেক্ট, হ্যাঁ, আর কাল্টিভেটিং হচ্ছে কন্টিনিউয়াস টেন্সের ফর্ম, আর ফ্লোয়ার্স হচ্ছে অবজেক্ট, আর কমার্শিয়াল হচ্ছে এটা এক্সটেনশন। আমরা বলেছিলাম অবজেক্টটা সাবজেক্ট হবে, যেমন ফলোয়ার্স অবজেক্ট আছে, এটা হবে সাবজেক্ট, শুরুতে সাবজেক্ট, শুরুতে ফলোয়ার্স হবে ফলোয়ার্স। তারপর বলছিলাম টেন্স টু পার্সোনালি সাহায্যকারী ভার্ব। এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যেহেতু এখানে আর আছে তাহলে এম বিং, ইজ বিং, আর বিং, হ্যাঁ, যে কোনো একটা হবে। যেহেতু ফলোয়ার্স অনেকগুলো তাহলে এখানে প্লুরাল ফর্ম, সেই জন্য হবে আর বিং, আর বিং। ফলোয়ার্স আর বিং। তারপরে বি3 ফর্ম, কাল্টিভেটেড, বি3 হচ্ছে কাল্টিভেটেড, কাল্টিভেটেড। ফলোয়ার্স আর বিং কাল্টিভেটেড। তারপরে ছিল বাই, দেন সাবজেক্টের অবজেক্ট, উই হচ্ছে সাবজেক্ট ফর্ম, দেখো উইর অবজেক্ট হচ্ছে আস, তাহলে হবে আস। ফলোয়ার্স আর বিং কাল্টিভেটেড বাই আস, বাকি আছে এক্সটেনশন কমার্শিয়ালি, তো এটাই হবে কমার্শিয়াল। এই তো এখন যদি থাকে পাস্ট টেন্স উই ওয়ার, তাহলে ফলোয়ার্স ওয়ার বিং কাল্টিভেটেড বাই আস কমার্শিয়ালি। যদি থাকে উইল বি, তাহলে ফলোয়ার্স উইল বি কাল্টিভেটেড বাই আস কমার্শিয়ালি। অর্থাৎ যেই টেন্সটা হবে শুধু এখানে সাহায্যকারী ভার্বটা চেঞ্জ করে বললেই কন্টিনিউয়াস টেন্সগুলো হয়ে যায়। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। বাসায় এভাবে আজকে যেই ভাবে তোমাদের ভয়েস চেঞ্জের উপর একটি ক্লাস আলোচনা করা হলো, বাসায় অবশ্যই প্র্যাকটিস করবা, তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ তোমরা সহজে রপ্ত করতে পারবে। আর যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ তোমাদের ভালো করে তোমরা আয়ত্ত করতে পারবে, তখন প্যাসিভ থেকে অ্যাক্টিভ এটা তোমাদের জন্য সহজ হবে। তো বোর্ড থেকে তোমরা প্র্যাকটিস করবে, সে আশা করছি। আর নেক্সট ক্লাসে আমরা হয়তো অন্য একটি টপিক নিয়ে আলোচনা করবো। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।